সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংলাপ অনুষ্ঠানে। ঐতিহাসিক ১ জুলাই আজ, যদি বলি অগ্নি ছড়া জুলাই ২৪-এর এই দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফিরিয়ে আনার নির্দেশ দিলে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জুন জুড়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন প্রতিবাদ চললেও ৩০ জুনের মধ্যে দাবি মানার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সরকার সাড়া না দেওয়ার ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন। ২৪শে জুলাই টানা ৩৬ দিনের রক্ত ভেজা আন্দোলন। শিক্ষার্থী, রিকশাওয়ালা সেই আন্দোলনে নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর অন্তত ১৪০০ মানুষ তাদের জীবন উৎসর্গ করেন। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। জুলাই অভ্যুত্থানের ২টি বছর অতিবাহিত হলো। যে উদ্দেশ্যে এই আন্দোলন, সেই উদ্দেশ্য বা কতটা সফল হলো, কতটা বাস্তবায়ন হলো, আজকে জুলাই অগ্নিঝরা জুলাইয়ের ২য় বছরের পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি দর্শক আজকে আবার আরেকটি ঐতিহাসিক দিন, সেটা হচ্ছে হোলি আর্টিজানের ১০ম বার্ষিকী। আজকে হোলি আর্টিজান বেকারি যে জঙ্গি ঘটনা, সেই ঘটনার ১০ম বার্ষিকী এবং সেখানে ২২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল সেদিন ২০১৬ সালের ১ জুলাই। আজকে বিশেষ করে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আলোচনায় ঢুকতে চাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাঈদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক, লেখক। আমিরুল মোমিনিন মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করেছি, ফিরে দেখা জুলাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আলোচনার যে সমস্যা বিষয় নিয়ে, সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। প্রথমে একটু যেতে চাই সাঈদ খানের কাছে। সাঈদ খান, সে যদি বলি ২০২৪ সালে যে গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হলো, এটা কিভাবে সম্ভব হয়েছে বা কাদের অবদানটা সবচেয়ে বেশি? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক বিপ্লবী শিল্পী এবং সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এবং যারা দেখছেন সবাইকে জুলাইয়ের বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। বিপ্লবী অভিবাদন এই কারণে, জুলাই শিখিয়েছে এই প্রজন্মকে, যে প্রজন্মকে আমাদের পূর্বপুরুষেরা ভাবত যে ঘর কোনো প্রজন্ম বা সাইবার জেনারেশন, তারা দেশকে ভালোবাসে না, তারা দেশকে ওন করে না, বা তারা রাজনীতিকে উই হেড পলিটিক্স, এই জেনারেশন হয়ে গেছে। সেই জেনারেশনই দেখিয়ে দিয়েছে বিপ্লব কী করে করতে হয়। এজন্যই বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। এবং জুলাই গণ অভ্যুত্থান আমি ছোট্ট করে একটু বলতে চাই, কারণ জুলাইয়ে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি রাজনৈতিক শক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাজপথে ছিল। ইনফ্যাক্ট জুলাই গণ অভ্যুত্থানে আমাকেও জেল খাটতে হয়েছিল, গুম হতে হয়েছিল। সেই জায়গা থেকে আমি জুলাইয়ের, আপনি যেটি বললেন ভূমিকাতে, যে ৩০ জুন পর্যন্ত আলটিমেটাম দেওয়া ছিল এবং ১ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি প্ল্যাটফর্ম জন্ম নেয় এবং সেটি শাহবাগে জড়ো হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তারা আন্দোলন শুরু করে। আসলে কার্যত আন্দোলন শুরু হয় ৪ জুলাই ২০২৪ থেকে, এবং ১০ জুলাই থেকে কিন্তু আন্দোলন মানে শক্তভাবে দানা বাঁধতে শুরু করে। ১০ জুলাই ২০২৪ সেই হিসেবে ধরতে গেলে ১৬ জুলাই থেকে আরো বেশি। ১৬ জুলাই তো মানে একেবারে থেকে হত্যা করা শুরু করলো। ওই সময়ের ফ্যাসিস্ট রিজিম হত্যার পথ বেছে নিল। আপনি দেখুন ১০ জুলাই, যেদিন আসলে শেখ হাসিনা চীন সফর করে এসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে রাজাকারদের নাতিপুতি বা এরকম একটি আন্দোলনকারীদের এক ধরনের তিরস্কার করা বা এক প্রকার অবহেলার চোখে দেখা, যে এরা সবাই রাজাকার, এরকম অবহেলা করা। তখনই এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের কোমল মতি মনে স্পার্ক করে। তারা এই শব্দটি নিতে পারেনি।
যদিও রাজাকার একটি ঘৃণিত শব্দ, এটি বাংলাদেশের জন্মের সময় থেকেই বা বাংলাদেশ প্রশ্নে এই শব্দটি ঘৃণা করি আমরা সবাই, এখনও ঘৃণা করি। কিন্তু ওই সময় প্রতিরোধ বা প্রতিশোধের যে স্পার্কের মানে স্ফুলিঙ্গ হিসেবে এই শব্দটি কাজ করেছে এবং মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনি দেখুন, আন্দোলন কিন্তু ছিল হচ্ছে চাকরিতে বৈষম্য বা কোটা বিরোধী আন্দোলন। কোটা যে বিলুপ্ত করে দিয়েছিল সেই জায়গায় আবারও সেই কোটা পুনর্বহাল, এরকম এর প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। কিন্তু দেখুন, একটি যৌক্তিক দাবি, একটি মানে একেবারেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণের দাবি, সেই দাবিকে যখন দমিয়ে রাখবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদের বুকে গুলি চালানো হলো। 16 জুলাই প্রথম আবু সাঈদকে হত্যা করা হয় রংপুরে। ওই দিন কিন্তু শুধুমাত্র অবস্থান কর্মসূচি ছিল, সারা দেশে তারা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। সেই সমাবেশে কিন্তু গুলি করার পরেই এই আন্দোলনটি ঢাকায় প্রকট হয়। এর আগে কিন্তু ঢাকা শহরে এত প্রকট আন্দোলন শুরু হয়নি। ঢাকায় প্রকট আন্দোলন শুরু হয় 19 জুলাই থেকে, শুক্রবার ছিল ওই দিন। এবং ওই দিন রামপুরাতে ব্যাপক গোলাগুলি হয় এবং বেশ কিছু সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং কয়েকজন শ্রমিক নিহত হয় এবং পল্টনে 3 জন নিহত হয়, যেখানে একটি গায়েবানা জানাজা ছিল। আবু সাঈদ সহ আরও 3-4 জন তখন শহীদ হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে একটি গায়েবানা জানাজা, যেই জানাজায় বিএনপি অংশগ্রহণ করবার জন্য রুহুল কবির রিজভী আহমেদ প্রেস ক্লাবের সামনে আসেন। সেখান থেকে প্রেস ক্লাবের ভেতর থেকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব, এখন বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদকে তুলে নেওয়া হয় এবং বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। আমরা তখন প্রেস ক্লাবে, আমার অবস্থান এবং আমার অনেক সহকর্মীরা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি এলাকায়, গোটা পল্টন এলাকার রণক্ষেত্র করে দেওয়া হয় এবং পাখির মতো গুলি করে 3 জন বা 4 জন, গুনতে পারিনি আমরা, গুলি করে রাস্তায় ফেলে দেওয়া হয়। ইনফ্যাক্ট ওই দিনই আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমাদের একজন সদস্য, ওর নাম হচ্ছে ইমন, যে পরবর্তীতে বেশ জীবনে বাঁচতে তার অনেক বেগ পেতে হয়েছে, ইমনকে গুলি করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখা হয়। সে কিন্তু কর্তব্যরত একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনার পর কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আবারও ফুঁসে ওঠে এবং ওই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিসিটি অফ করে মেয়েদের হলে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়। ওই দিনের আরেকটি ঘটনা বলি, একই সাথে প্রতিবাদটা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথা আপনার মনে আছে? বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওই সময়ের ভিসি যিনি ছিলেন, তিনি কোন আদর্শের সেটি আমি দেখতে চাই না, সেটি এই জুলাই বর্ষে মূল্যায়নও করতে চাই না। তিনি কিন্তু প্রধান ফটকে এসে নিজের বুক পেতে দিয়ে বলেছিলেন, আমার শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা যাবে না, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে দেব না। তিনি কিন্তু বাধা দিয়েছিলেন এবং সিলেট শাহজালালে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন নিপীড়ন চালাতে পারেনি। এই আন্দোলনটা 19 তারিখের পরের আন্দোলন, আসলে ঘটনা হচ্ছে যে এটা গণ আন্দোলনের রূপ নেয়। আপনার মনে আছে 18 তারিখ, মানিক ভাই, 18 তারিখ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে সকল দাবি দেওয়া মেনে নিলাম, শুধুমাত্র 6% কোটা রেখে, আদিবাসী এবং মুক্তিযোদ্ধা কোটা। হ্যাঁ, এরপরে শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার ঘরে ফিরে গিয়েছিল যে ঠিক আছে, আমাদের হল খুলে দেন, আমরা ক্যাম্পাসে ফিরে যাব। আন্দোলনরত শিক্ষার্থীরা, এই যে আমার মনে আছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম এবং আরও একজন, তার নামটা আমার মনে নেই, এরা বলেছিল ক্যাম্পাস খুলে দেন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনরত ছিল, বিশেষ করে রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, এইসব অঞ্চলে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা বলছিল যে না, আমাদের সহপাঠীদের লাশের উপর থেকে কোনো মীমাংসা নয়, আগে এই লাশের হত্যার দায় স্বীকার করে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তারপরে কিন্তু আন্দোলনটি আর শিক্ষার্থীদের হাতে ছিল না, কোনো রাজনৈতিক শক্তির হাতেও ছিল না। আন্দোলনটি পাড়া মহল্লায় ছড়িয়ে যায়, মায়েরা নেমে পড়ে, বাবারা নেমে পড়ে, ইনফ্যাক্ট রিক্সাওয়ালারা পর্যন্ত বুকের ছাতি মেলে দেয়। এরপরে আন্দোলনটি গণ আন্দোলনের রূপ নেয় এবং
24 তারিখ রাতে আমাকে তুলে নেওয়া হয়। এরপরে আমি বাইরের আন্দোলন জানি না, কিন্তু কারাগারের ভেতরের যে পরিস্থিতি, সেখানে রিকশাওয়ালা থেকে শুরু করে রাজনীতির শীর্ষ নেতৃত্ব পর্যন্ত প্রত্যেককে গণগ্রেপ্তার করে গণ নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতা যাকে বলে। ধরুন এই যে এখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী আহমেদ, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, এরকম অজস্র, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুদ্দিন চৌধুরী, এদেরকে ঝুলিয়ে পিটিয়েছে আমার চোখের সামনে, আই উইটনেস। তারা সুস্থভাবে হেঁটে গেছে, আবার তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠিতে ভর করে বা কারোর কাঁধের উপরে ভর করে আসতে হয়েছে। ইনফ্যাক্ট সমান নির্যাতনের মুখে আমাকেও পড়তে হয়েছে। আন্দোলনটি দমানোর জন্য পুলিশ বাহিনীর তৎপরতা কেমন ছিল, আমরা যারা ভেতরে ছিলাম তাদের অ্যাটিটিউড আমরা দেখেছি। এবং তাদের বিশেষ করে ডিবি হারুন, যিনি পালিয়ে গেছেন, তার অ্যাটিটিউড ছিল এরকম যে তোদেরকে তো মেরে ফেলা হবে, তোরা কেন আন্দোলন করিস, তোরা জানিসই না যে শেখ হাসিনা কী জিনিস, বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এই অ্যাটিটিউডে আমাদেরকে যখন নির্যাতন করা হয়, আমাদেরকে পেটানো হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, আমাদের অনেকেরই, আমি সহ আমাদের অনেককেই, মানে যারা একটু কম অভ্যস্ত তাদেরকে যৌনাঙ্গে পর্যন্ত ইলেকট্রিক শক দেওয়া হয়, অনেককে শারীরিকভাবে বিকলাঙ্গ করে দেওয়া হয় পিটিয়ে বা টর্চার করে। তাদের অ্যাটিটিউডটি এরকম ছিল। ইনফ্যাক্ট 28 জুলাই আমরা তখনও রিমান্ডে, এই সকল নেতারা। তখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার পরে তখন আমাকে বলা হলো যে আপনারা ছাড়া পেয়ে যাবেন, সরকার মনে হয় না আর টিকবে। 28 জুলাই 2024। ওই দিন থেকে কিন্তু আমাদের মনোবল কিছুটা চাঙ্গা হলো। এবং পরের দিন যখন কোর্টে তোলা হলো, আমাদের প্রায় সবাই এক ধরনের এক্সপ্রেশন ছিল এরকম, কারণ ভেতরের খবরটা আমরা পেয়ে গেছি, আমাদের উপরে নির্যাতন, শারীরিক নির্যাতন কিছুটা কমে গেছে। তখন কিন্তু ভিপি নুরুল হক নূর বলেছিল আন্দোলন ছাড়বেন না, হ্যাঁ সরকার পালিয়ে যাবে, পড়ে যাবে, সরকার টিকতে পারবে না। আমাদের সবারই এক্সপ্রেশন এরকমই ছিল। একজন মায়ের কথা মনে আছে, বরকতুল্লাহ বুলুর এক ছেলে ছিল আমাদের সাথেই, বরকতুল্লাহ বুলুর ওয়াইফ আদালত প্রাঙ্গণে ছেলের বুকে পিঠের উপরে মানে হাত দিয়ে আঘাত করে বলেছিল, যা বাবা যা, তোকে ছেড়ে দিলাম, এই ফ্যাসিস্টের পতন না হলে তুই ফিরিস না, তুই কারাগারে যা। এই যে মায়েদের যে এক ধরনের ত্যাগের মানসিকতা তৈরি হয়ে গেছিল, এখান থেকেই বোঝা যায় গত হাসিনা রিজিম আসলে এটি শাসন দুঃশাসন সব কিছুকে চাপিয়ে, আপনি ফ্যাসিস্টের সাথেও তো তুলনা করা যায় না শেখ হাসিনাকে, এটা একটা মাফিয়া তন্ত্র। ফ্যাসিস্টেরই কিন্তু একটা প্রিন্সিপাল থাকে, একটা নীতি আদর্শ থাকে। সে তার জাতিকে, তার রাষ্ট্রকে সর্বোচ্চ জায়গায় দেখতে চায়, ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হতে চায়। কিন্তু হাসিনা করেছে কি, তার ব্যক্তি স্বার্থ, তার পরিবার স্বার্থের জন্য গোটা দেশকে ভারতের একেবারে পায়ের কাছে নিয়ে দিয়েছে। এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে ভারতকে যা দিয়েছি জীবনে তা ভুলতে পারবে না। আপনি দেখুন, এমন বাস্তবতা যখন একটি জাতি, একটি রাষ্ট্র দাঁড়ায়, তখন এরকম রক্তাক্ত জুলাই অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। এবং এই জুলাই 24 যদি জুলাইয়ে না হতো, এই রক্তাক্ত পরিণতি বাংলাদেশের হতোই হতো এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতেই হতো। আজকে যারা শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করবার জন্য বা রাজনৈতিক ব্যালেন্সের জন্য যারা বলছে আওয়ামী লীগকে থাকা উচিত, তাদের উচিত দেখে আসা নির্যাতন নিপীড়নের সেই যে কক্ষের মধ্যে আটকে নির্মম নিপীড়ন, নির্যাতন এবং উলঙ্গ করে নির্যাতন। সবচেয়ে অপমানজনক কি জানেন, সম্মানিত ব্যক্তিদেরকে বিবস্ত্র করে অনেককে নির্যাতন নিপীড়ন করেছে। এগুলো তাদের দেখে আসা উচিত। দেখুন, যে নামেই হোক, ডক্টর জাহেদুর রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, তিনি একটি কথা বলেছেন, অনেক দেরিতে হলেও এই কথাটি বলা উচিত ছিল আরও আগে, অনেক দেরিতে বলেছেন যে নামেই হোক, যে ফর্মেই হোক, আওয়ামী লীগকে আসলে আর ফিরতে দেওয়া উচিত না। শুনুন, আপনি যে খাবার দিয়েই একটি সাপকে পোষেন না কেন, কাল সাপকে আপনি যতই দুধ কলা খাওয়ান আর যাই খাওয়ান, সুযোগ পেলে সে ফনা তুলবে। 1981 সালে শেখ হাসিনা ফিরেছিল বাদলা নিতে, 24 পর্যন্ত সে কিন্তু বাদলা নিয়েছে, এই জাতির উপরে বাদলা নিয়েছে, হত্যা করেছে, রক্তাক্ত করেছে গোটা মানচিত্র। সুতরাং আর নয়, দিল্লির অ্যাসাইন্ড অফিসার দিল্লিতে ফিরে গেছে, আর ফিরতে দেওয়া উচিত না, বিচার নিশ্চিত না। আমি আসবো আপনার কাছে, একটু যেতে চাই। আমিরুল মোমিনীন মানিক দীর্ঘ জুলাইয়ের বর্ণনা করার চেষ্টা করেছেন, বলেছেন আসলে যেটা সত্য ঘটনা তুলে ধরবার চেষ্টা করেছেন সাঈদ খান। তো এখানে যে বিষয়টা বারবার এই পতিত সরকারের যারা আছেন বা সমর্থন করেন, তাদের পক্ষ থেকে বারবার বলা হয় যে 24শে জুলাই মাসের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন একটি
তীব্র সরকার পতন আন্দোলনের রূপ নেয়, কিন্তু সাধারণ শিক্ষার্থী ও জনতার এই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মূল নকশা বা ম্যাটিকুলাস ডিজাইন বলে তারা মন্তব্য করেছেন, মন্তব্য করছেন। আপনার কি মনে হয় সে মেটিকুলাস ডিজাইন, মানে এই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার পতন করানো হয়েছে, বিষয়টি কেমন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা চ্যানেল এস দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর শুভেচ্ছা। আমার সহ আলোচক নির্যাতিত নিপীড়িত সাংবাদিক জনাব সাঈদ খান এবং আপনার প্রতিও অনেক শুভেচ্ছা। জুলাইয়ের প্রথম দিন, রক্তঝরা জুলাই, আমাদের চোখের সামনে অভূতপূর্ব বিপ্লব হয়েছে। এটা আমাদের এক জীবনে পরম সৌভাগ্য। জুলাইয়ের এই প্রথম দিনে জুলাইয়ের শহীদ, আহত এবং যারা সংগঠক ছিলেন, সর্বোপরি এদেশের মা বোন দেশপ্রেমিক জনতার প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা। ওই যে কবিতার 4টি লাইন, যে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন, যারা বুলেটের সামনে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারা কিন্তু কখনোই চিন্তা করেননি যে আমি ক্ষমতায় গিয়ে কোনো সুবিধা আদায় করব। তারা কেবলমাত্র দেশের জন্যে, কেবলমাত্র দেশ মাতৃকাকে উদ্ধারের জন্যে জীবনকে সঁপে দিয়েছিলেন। অসাধারণ আত্মত্যাগ আমাদের চোখের সামনে এই বিপ্লব আমরা দেখেছি। আমরাও মানে এর জন্য গর্বিত, আনন্দিত তো বটে অবশ্যই, এবং শিহরিত। দেখুন, আমরা যদি সামগ্রিক ইতিহাস পর্যালোচনা করি, যে ধরনের একটা মন্তব্য আপনি বললেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে, যারা ক্ষমতাচ্যুত হয়ে যায় তারা এই ধরনের বক্তব্যই উপস্থাপন করে। আমরা যুগে যুগে যদি ফ্যাসিস্ট বা হিটলারীয় শাসন ব্যবস্থার দিকে তাকাই, তাদের যখন পতন হয়েছে তখন এ ধরনের বক্তব্যই দিয়েছেন। তারা জন আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের বিপরীতে দাঁড়িয়ে ওই বিপ্লবকে নস্যাৎ করবার জন্যে বা গণ অভ্যুত্থানকে নালিফাই করবার জন্যে নানা ধরনের বয়ান হাজির করেছে। কিন্তু আমরা তো জানি, এদেশের মানুষ তো জানে যে এটা কি সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান নাকি কেউ করে দিয়েছে। দেখুন, গত 16 বছরে ফ্যাসিজম কিভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছিল। মানে আমরা তো একটা বলি আওড়াই যে ধর্মীয় সাম্প্রদায়িকতা আমাদের আছে বাংলাদেশে, কিন্তু আমি মনে করি ধর্মীয় সাম্প্রদায়িকতার চেয়ে আমাদের এখানে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল যে শুধুমাত্র মতের কারণে, শুধুমাত্র বক্তব্যের কারণে, শুধুমাত্র চিন্তার কারণে আপনি হত্যাযোগ্য, এই ধরনের ন্যারেটিভই প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 16 বছর তিল তিল করে মানুষ লড়াই করে করে জুলাইয়ে অবতীর্ণ হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি। এই যে 15 বছর এবং 1/11-এর 2 বছর, মানে 17 বছর, আমি যদি মোটা দাগে বলি, এই 17 বছর ধরেই বিভিন্নভাবে মানুষ সাহসিকতা দেখিয়েছে, লড়াই করেছে। এই সাহসিকতা, লড়াই, সকল কিছুর ফলাফল হচ্ছে জুলাইয়ের 1 মাসের আন্দোলন এবং এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থান। সুতরাং এটা মেটিকুলাস ডিজাইন যদি হতো তাহলে তো অনেক আগেই এই সরকার পড়ে যেত। যদি মেটিকুলাস ডিজাইন হতো, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এত ক্ষমতাই থাকতো, তাহলে এই সরকার তো, পিটার হাস তো অনেক কিছু করছেন, তাই না? আমরা তো সবাই দেখেছি পিটার হাস তো অনেক কিছু করেছেন। এরপরে আরও অনেক অনেক বক্তব্য দেয়া হয়, পশ্চিমা গোষ্ঠীগুলো এইসব করেছে বা চক্রান্ত করেছে বা অন্তরালে নানা ধরনের পরিকল্পনা করেছে। সরকার পড়েনি কেন? একটা সরকার কখন পড়ে যায় বা ক্ষমতাচ্যুত হয়, গদিচ্যুত হয়, মানে ক্ষমতার আসনে শক্তপোক্ত হয়ে বসে থাকা একটা সরকার যে সিদ্ধান্তই নিয়েছে যে আমৃত্যু ক্ষমতায় থাকবে, সে কিভাবে অপসারিত হয়? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি অপসারিত হওয়া সম্ভব যদি জনগণের উত্থান না হয়? আর গণ অভ্যুত্থান কি বলে কয়ে আসে? এই যে 2024-এর 6 জানুয়ারি নির্বাচন করেছিল সেই সরকার, তারা মনে করেছিল যে আরো নতুন 5 বছর ক্ষমতায় থাকবে। জানুয়ারির পর জুলাই, এই সরকার পড়ে গেল। যখন মানুষের মধ্যে জাগরণ তৈরি হলো, আমি তো নিজে সাক্ষী, এখানে আমাদের নির্যাতিত একজন সাংবাদিক আছেন, ঘরে ঘরে এই শহীদি চেতনা তৈরি হয়ে গেল যে আমরা রাজপথে নামবো। আমি আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার পুত্রকে আমি আটকে রাখতে পারছি না, তারা মিছিলে যাবেই। তাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা মারা যাব, তবুও মিছিলে যাব, তবুও এই অন্যায়ের প্রতিবাদ করব। এই যে কচিমুখ শিশু রিয়া গোপের কথা বলেন নারায়ণগঞ্জে, শিশু তো বসেছিল তার ঘরে, কিন্তু কিভাবে হেলিকপ্টারে গুলি করে তাকে হত্যা করা হলো।
এই যে যদি আহনাফের কথা বলেন, সে সবসময় বলতো যে মা আমি এমন কিছু করব দেখো সবাই আমাকে নিয়ে গর্ববোধ করবে। মুগ্ধের কথা বলেন, ওয়াসিমের কথা বলেন, আবু সাঈদ তো সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সমসাময়িক সময়ে আপনি দেখেন যে বন্দুকের নলের সামনে এইভাবে 2 হাত বাড়িয়ে জীবন উৎসর্গ করার উদাহরণ কি আছে? নেই। একটা জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমরা এই ফ্যাসিস্টকে উৎখাত করব বা স্বৈর শাসন আমরা আর দেখতে চাই না, তখনই গণ অভ্যুত্থান সম্ভব হয়। আর এটা কখনো বলে কয়ে আসে না, বাহ, তিল কোনো তিল meticulous করে design ও না, না? রক্ত ঘাম শ্রম দিতে দিতে মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকার পরে ঘুরে দাঁড়ায়, তখনই গণ অভ্যুত্থান হয়। সুতরাং এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে কোনো লাভ নেই, এটা ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। এবং আপনি জানেন যে জাতিসংঘ সুস্পষ্টভাবে তার যে এই সংক্রান্ত রিপোর্ট, সেখানে আমাদের স্বীকৃতি দিয়েছে। সারা বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচিত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এখন ভারতে পর্যন্ত আমাদের গণ অভ্যুত্থানকে অনুসরণ করে ককরোচ পার্টি গঠন করা হয়েছে, এবং কিভাবে কিভাবে আমরা সফলতায় পৌঁছলাম তা অনুসরণ করে আন্দোলন হচ্ছে। থালাপতি বিজয় তো থালাপতি বিজয়, হ্যাঁ, অসাধারণ সাফল্য দেখিয়েছেন, কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হয়েই। বা সাম্প্রতিক সময়ে যদি নেপালের কথা বলেন, সেখানে ইন্দোনেশিয়া, সেখানে যদি বলেন, তো এখন বিষয়টা হয়েছে কি, যদি কেউ বিতর্কিত করতে চান অনেক ধরনের কথাই তো আপনি বলতে পারবেন। দেখুন 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাংলাদেশে কোনো ধরনের অভ্যুত্থান আন্দোলনের প্রয়োজন ছিল না যদি 3টা বিষয় অনুসরণ করা হতো: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটা তো হয়নি। দেখুন কিভাবে আমাদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করা হয়েছে। 1975 সালে বাকশাল কায়েম করা হলো, তাই তো, রুদ্ধ করে দেওয়া হলো টুটি চেপে ধরে। এরপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো 15ই আগস্টে। তারপর 1979 সালে একটা নির্বাচন হলো, সব দল মত পথের রাজনৈতিক দলকে নিয়ে একটা নির্বাচিত সরকার এলো। কিন্তু দেখুন 81 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। 82 সালে আবার সেই স্বৈর শাসন, 90 পর্যন্ত। 91 থেকে আমরা নিঃশ্বাস নিলাম যে এবার গণতন্ত্রের সুবাতাস আমরা পাবো। তারপরে কি 2007 চোখের সামনে আপনি দেখেছেন কিভাবে 111-কে আনা হলো, আমদানি করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে গলা চেপে হত্যা করা হলো ফলস চিঠি দিয়ে, একটা ফলস চিঠি দিয়ে। যে তত্ত্বাবধায়ক সরকার সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে বাতিল করে দেওয়া হলো একটা রায়ের মধ্য দিয়ে এবং পরিকল্পিতভাবে। তারপর দেখুন সুদীর্ঘ 24 কত ঘটনা ঘটেছে। আবার নির্বাচিত সরকার এসেছে, এখন একটা গণতন্ত্রের পথ তৈরি হয়েছে, কিন্তু এখনো শুনছি যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির মাধ্যমে এই গণতন্ত্রের স্বাভাবিক পথকে রুদ্ধ করে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তো আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমাদের বাংলাদেশে 55 বছরে কতগুলো ষড়যন্ত্র হয়েছে। দেখুন প্রতিবেশী ভারতে কি হয়েছে, কেন হয়নি? কারণ আমরা কখনোই ভারতের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো চক্রান্তে লিপ্ত হইনি। কিন্তু অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের নিয়ে চক্রান্ত করেছে বলেই আমরা বারবার হোঁচট খেয়েছি। সাঈদ খানের কাছে যেতে চাই। সাঈদ খান আজকে শহীদদের অর্থাৎ যাদের গণকবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন আবার সবার প্রশ্ন যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে 24শে জুলাই, সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে। যদিও নাহিদ ইসলাম বলেছেন 2 বছর পার হলেও এখনো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেছেন। জুলাই হত্যার বিচার নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার জন্য এই নাহিদ ইসলামরাই দায়ী। কারণ কি, নতুন একটি সম্ভাবনা দেখা দিয়েছিল। নতুন মানে অভ্যুদয় মানে কি? অভ্যুদয় মানে হচ্ছে পুরনোকে সব মানে জঞ্জাল, জাঙ্ক, ময়লা আবর্জনা সব ফেলে দিয়ে নতুন করে আমরা সাজবো। এই নতুন সম্ভাবনাকে নস্যাৎ কারা করেছে? দেখুন, তারা অন্তর্বর্তীকালীন সরকারে তারা গেল, তারা গিয়ে তারা একটা রাজনৈতিক দল গঠনের যে ক্ষমতার উচ্চভিলাষ, লোভ, এগুলো কিন্তু তাদেরকে আঁকড়ে ধরলো। তারা এই লোভের বশবর্তী হয়ে দেখুন তারা কিন্তু জুলাই থেকে সরে আসলো। জুলাইয়ের সাথে প্রথম আপোষ করেছে কিন্তু অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবিদার এই সাধারণ শিক্ষার্থীদের ছোট্ট একটি অংশ, যারা এখন এনসিপি নামে আছে। আমি তাদের দোষ দেব না, তাদের আসলে বয়সে তরুণ, তাদের গাইড দরকার ছিল, তারা মিসগাইডেড হয়েছে। কাদের দ্বারা জানেন? পুরনো পলিটিশিয়ান, যারা পুরনো পলিটিক্যাল পার্টি দ্বারা ডিসমোটিভেটেড হয়েছে, যেই কারণে তারা আসলে পথ হারিয়েছে এবং অভ্যুত্থানও কিন্তু পথ হারিয়েছে। আর না হলে
তারা তাদের হবার কথা ছিল তারা জাতীয় তাদের লোভ আসবে না কেন? আমি যদি নেপালে যদি ধরি, নেপালের লোভ আসবে কেন? অভ্যুত্থানকারী যারা তারা তখন ক্ষমতায়। হ্যাঁ, তারা তো কিন্তু জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায়, তারা ক্ষমতা দখল করে ক্ষমতায় না। দেখুন, অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবি করে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এক ধরনের মব আতঙ্কে রেখেছে, এক ধরনের চাপ সৃষ্টি করে নানান জিনিস আদায় করেছে, যে এটা করতে হবে, ওটা করতে হবে, শিক্ষককে কান ধরে উঠবস করতে হবে, তাহলে অমুককে রাখা যাবে না, অমুক তমুককে রাখতে হবে। এই যে এক ধরনের প্রেশার, এই প্রেশারটা ক্রিয়েট করেই কিন্তু জনগণের যে ভালোবাসা, যে সিম্প্যাথি তাদের প্রতি তৈরি হয়েছিল, যে আস্থা তৈরি হয়েছিল, এগুলো তারা ভেঙে দিয়েছে, তারা বুঝতে পারেনি। এবং এখানে কিন্তু একটি রাজনৈতিক শক্তি তাদেরকে উস্কেও দিয়েছে, তাদের উস্কানি দিয়েছে। উস্কানি দিয়েছে কেন জানেন? এই শক্তিকে ধ্বংস করবার জন্য, কারণ অমিত সম্ভাবনাময় শক্তি ওই ছিল। সময়টা যেভাবে পদচ্যুত হয়েছে, এখন কি পদচ্যুত হচ্ছে না? না, আমি বলছি যে ওই যে মনে করেন জুলাই তার পথ হারিয়েছে, ওই সময় থেকে পথ হারাতে হারাতে এখন জুলাই একটা কনফিউশনের জায়গায় চলে আসছে। যে এখন আজকে দেখুন সামাজিক আমি যদি যোগাযোগ বলি, মাধ্যমে ডাক্তার এবি আব্দুল্লাহর মতো একজন ডাক্তারকেও তো আমরা দেখলাম আমি নিশ্চয়ই তার, পদচ্যুত করা হয়েছে। আমার কথা শুনুন, অনেকে না জেনে অনেক ধরনের কথা বলেন। ডক্টর আব্দুল্লাহ তো খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন নেই স্বাক্ষর করেননি? স্বাক্ষর করেননি? করেছেন। স্বাক্ষর করেছেন তো। সংক্ষুব্ধ হয়ে ওনাকে তো মবের মুখে পড়তে হয়নি, ওনার কপাল ভালো নাকি? মব তো চলছিল, ওনাকে তো একজন জ্যেষ্ঠ চিকিৎসক, গুণী মানুষ হিসেবে মানুষ শ্রদ্ধা দেখিয়েছে, তো সরে গেলে দোষটা কি? আর চিরদিন একটা পদে থাকতে হবে কেন? শুধু মানে রাষ্ট্রপ্রধান। সেই কারণে বলছিলাম নাহিদ ইসলামদের তাহলে দোষ হলো, তারাও তো এরকম পদচ্যুত করার চেষ্টা না, করেছে। নাহিদ ইসলাম পদচ্যুত হওয়া আর ডাক্তার আব্দুল্লাহ পদচ্যুত হওয়া নাহিদ এক ইসলামের না। পদচ্যুত, নাহিদ ইসলামদের সময়টাতে বিভিন্ন জায়গায় হেডমাস্টারকে পদচ্যুত করানো হয়েছে, না, এটা জোর করে, এটা তো মব করে। অভ্যুত্থান ঘটিয়েছে কি? নতুন সম্ভাবনাকে জাগ্রত করবার জন্য, নতুন স্বপ্ন দেখাবার জন্য, নতুন স্বপ্ন মানুষকে দেখানোর জন্য। মানুষকে স্বপ্ন না দেখিয়ে নিজেরাই স্বপ্ন দেখলেন যে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে আপনাদেরকে। শাপলাকলি লাগবে তাদের একটি, এবং তাদের একটি রাজনৈতিক দল লাগবে। হ্যাঁ, দেখুন এনসিপি জন্মের আগে তিনবার ভেঙেছে। এটির কারণ কি? স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থ যদি না থাকতো জুলাই কিন্তু ভাগাভাগি হতো না। জুলাই কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ছাড়া আর সবার কিন্তু জুলাই। এখানে জুলাই ভাগাভাগি করার জিনিস না, জুলাই থেকে শিক্ষা নেওয়ার জিনিস। জুলাই থেকে কি কেউ শিক্ষা নিয়েছে? দেখুন, আমরা অনেকেই বলি, সমালোচনা করি যে সেই পুরনো পথেই চলছে। পুরনো পথে চলছে এটা যারা বলছে তারাও তো সেই পুরনো পথেই চলছে। তারা কি নতুন কোনো পথে চলছে? কেন গেল পুরনো? ধরে নিলাম এনসিপি খুব ভালো, বা নাহিদ ইসলাম রায়, এরা পক্ষের শক্তি। এদের এই বীরত্ব গাথার প্রতি শ্রদ্ধা রেখেই জুলাইয়ে বলছি যে আপনারা যদি পথ না হারাতেন, আপনারা যদি পদের জন্য লালায়িত না হতেন, আপনারা যদি আসলেই রাষ্ট্রকে নির্মাণ করতে চাইতেন, রাষ্ট্র কিন্তু আসলে পরিবর্তন হতো, পরিবর্তনের সুযোগ ছিল। এই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা বলেছিল না, মানিক ভাইয়ের মনে আছে মনে হয়, ঘুষ চাইলে ঘুষি দিন। একটি ঘুষির খবরও পেয়েছেন? বরং তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে না। আমার কথা হচ্ছে যে মিথ্যা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত হয়নি, অভিযোগটা উঠবে কেন? দেবতা তুল্য কোনো মানুষকে যদি বিতর্কিত একটা বিষয়ের সাথে জড়ানো যায়, যদিও সে বিতর্কিত কাজ নাও করে, তো বিতর্কিত বিষয়ের মধ্যে তাকে জড়াবে কেন? ঘুষ চাইলে ঘুষই দিন বলছেন, আবার ঘুষও নিয়েছেন, তাহলে মানুষ আস্থা রাখবে? জুলাইয়ের চেতনা কি পথ হারাবে না? জুলাইয়ের চেতনা কি ছিল? জুলাইয়ের চেতনা, মানিক ভাই বলেছে, ৭১-এর যে লক্ষ্য ছিল জুলাইয়েরও লক্ষ্য, একই লক্ষ্য ছিল। তিনটি দাবি তো ছিল মানুষের। হ্যাঁ, মানুষ চেয়েছিল তার অধিকার নিয়ে বাঁচতে, মানুষ চেয়েছিল ন্যায় বিচার, মানুষ চেয়েছিল সমতা, হ্যাঁ, ইকুইটি চেয়েছিল। ইকুয়াল হতে চায়নি তো প্রধানমন্ত্রী আর একজন রিক্সা চালক সমান হতে চায়নি, সমতা চেয়েছে, অধিকারের সমতা চেয়েছে। তো সেই জায়গা থেকে এই যে জুলাইয়ের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে 2 বছর পরে উনি আজকে এটি বললেন, গণকবরে শ্রদ্ধা জানাতে গিয়ে, যে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, আগামী 100 বছরেও হবে না, আরও একটা জুলাই হবে, আবারও একটা জুলাই হবে, হয়তো অন্য কোনো নামে হবে। আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না কেন? আকাঙ্ক্ষা বাস্তবায়ন কে করবে? বিএনপি ক্ষমতায় এখন, বিএনপি, তারাও তো জুলাই। আমার কথা শোনেন, জুলাইয়ের অংশীদার, কিন্তু যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে এখন তো ক্ষমতার কারাকারি চলছে। তা আকাঙ্ক্ষা তো ক্ষমতার কারাকারির না, কারাকারি করার কথা ছিল, ক্ষমতার কারাকারি করার কথা ছিল না। জনগণের উপরে আস্থা রাখার কথা ছিল। সেই জনগণের উপর আস্থা রাখতে পেরেছে কোনো রাজনৈতিক শক্তি? পারেনি তো। এখনো তো লুটপাট চলছে, ঘুষ বন্ধ হয়েছে, পদ বাণিজ্য বন্ধ হয়েছে। একজন তারেক রহমান বদলে গেছে। তারেক রহমানকে আমরা সব সময় প্রশংসা করছি, উনি সকাল 9টায় অফিসে ঢুকছেন, আবার উনি প্রোটোকল প্রোটেকশন ছাড়া চলছেন, নিজের পয়সায় তেলের গাড়িতে চলছেন, 165 টাকার লাঞ্চ করছেন।
যারা বলছি তারা কি 165 টাকা লাঞ্চ করছি? আমরা কি স্বাভাবিক জীবনযাপন করছি? আমরা কি বদলাইছি? তাহলে তো সংসদে দাঁড়িয়ে বলতে শুনতাম না যে আমাদের চলতে কষ্ট হয়, গাড়িটি বরাদ্দ দেন, আমাদের থাকতে কষ্ট হয়, পর্দা কিনে দেন। এটা তো জুলাইয়ের চেতনা না। জুলাইয়ের চেতনা হচ্ছে লোভকে না বলার কথা ছিল, মোহকে না বলার কথা ছিল, দেশটাকে আঁকড়ে ধরার কথা ছিল। সেটা তো হয়নি। তো সেটা কি এখন কি সম্ভাবনা দেখেন না? সম্ভাবনা নাই তো, এখন তো কারাকারি চলছে, সম্ভাবনা নাই। যারা পঙ্গু হয়েছে তারা তার মানে গুন্ডে কি খাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে পথে চলবার চেষ্টা করছেন, মন্ত্রী পরিষদের যারা অন্যান্যরা আছেন অনেকেই তারা চলছেন কি না। চলছে? অনেকেই চলছেন না, অনেকেই চলছেন না। তাহলে আমরা অনেকেরই সম্পদ বেড়েছে, তাহলে আমরা বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা দেখেছি, তাকে নিয়ে তো আর বিতর্ক নেই। সে তো চেষ্টা করছেন। একজন মানুষ চেষ্টা করলে তো হবে না, বদলাতে হবে সবাইকে। একজনকে বদলালে তো হবে না। মানসিকতার পরিবর্তন আমরা আনতে পারিনি। সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু করার নেই? কি করবেন বলেন? সবাইকে জেলে ঢুকাবেন? সবাইকে ক্ষমতাচ্যুত করবেন? সব ঘুষখোর আমলাদেরকে বাদ দিয়ে দিবেন? আমরা তো ঘুষ খাচ্ছে, তো ঘুষ খাচ্ছে না। ফাইল চলে সচিবালয়ে, সচিবালয়ে আমি যাই তো মাঝে মাঝে, ফাইল তো চলে না এখনো। তো সেই দেখুন, যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হতো, জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়ন হবে, আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। সেটি কি জানেন? ফ্যাসিজমের পতনের পর পৃথিবীর অন্যান্য ফ্যাসিস্ট রাষ্ট্রগুলো যে জায়গায় পতন হয়েছে, ফ্যাসিবাদী অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র ধ্বংস করে দিয়েছে। আমরা দুটির একটিও করিনি। আমরা বরং ফ্যাসিবাদী অর্থনীতিকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, এগুলো দখল করার চেষ্টা করেছি এবং ফ্যাসিবাদী প্রচার যন্ত্রকে আমরা আশকারা দিয়েছি। দেখুন, এখন এই জুলাইয়েও আমরা মানে মুক্ত মনা বা স্বাধীন চিন্তা বা বাক স্বাধীনতার নামে একটি শ্রেণীকে দেখি না নানানভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, নানানভাবে জুলাই যে ঐক্য, সেই ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। তারা শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করছে এবং তারা বলবার চেষ্টা করছে যে শেখ হাসিনা ফিরিয়ে আনা উচিত, বা শেখ হাসিনা ভালো ছিল এমনও তো কথা বলা এমনও তো বলা হচ্ছে। এবং আরেকটি জিনিস বলা হচ্ছে, আওয়ামী লীগকে সংশোধন করে হলেও আওয়ামী লীগকে আনা উচিত। কিন্তু আমার শুনুন, প্রশ্ন যেটা আওয়ামী লীগ, যেটার নাম আওয়ামী লীগ, সেটা আবার সংশোধন হয় কি করে? সমাজের বকে যাওয়া ছেলেটি হয় ছাত্রলীগ, সমাজের বকে যাওয়া যুবকটি হয় যুবলীগ, সমাজের চূড়ান্ত মস্তিষ্কে পচন ধরা মানুষটি হয় আওয়ামী লীগ। সে আবার ভালো হয় কি করে? সে রিফাইন হয় কি করে? পচা ডিম ফ্রিজে রাখলে কি ভালো হয়ে যাবে? সুতরাং আওয়ামী লীগ আপনি যে নামেই আনেন না কেন, তারা প্রতিশোধ পরায়ণ, তারা প্রতিহিংসা পরায়ণ, তারা ধ্বংসের রাজনীতি করে, তারা হত্যার রাজনীতি করে। যেমনটি 1971 সাল পরবর্তী সময়ে রক্ষী বাহিনী গঠন করে শেখ মুজিব করেছে। 2008-এর পরে শেখ হাসিনা তার র্যাব রাষ্ট্রীয় বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে নদীতে পানার মতো, কচুরি পানার মতো লাশ ভাসিয়েছে। প্রতিশোধ নেয়ার জন্য আয়নাঘর সৃষ্টি করেছে, এরকম আরো অনেক কিছুই সৃষ্টি করেছে। সুতরাং যেটার নাম আওয়ামী লীগ সেটা রিফাইন করা সম্ভব না, যেটার নাম ছাত্রলীগ সেটা কখনোই মেধাবী হতে পারে না, দক্ষ হতে পারে না, দেশের সম্পদ হতে পারে না। বরং দেশের এই আপদ পালিয়ে গেছে, সেই আপদকে ফিরিয়ে এনে দায়মুক্ত হওয়ার সময় এসেছে। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের একদিন আগে হাসানুল হক ইনুর এই যে বিচার হলো, 10 বছরের কারাদণ্ড। আরে ভাই, মাস্টার মাইন্ড মনস্টারদেরকে যদি আপনি 10 বছর কারাদণ্ড দেন, তাহলে আর কে অপরাধী? শেখ হাসিনা তো গুলি করেনি। শেখ হাসিনা গণভবনে বসে গুলি করেছে, তাহলে তো শেখ হাসিনার কোনো কোনো বিচারই হবে না। সে তো সরি বলে মাপ পেয়ে যাবে। ইনফ্যাক্ট দেখেন, ইনুদের মতো বেহায়া, কতটা বেহায়া হলে এমন হতে পারে, এত শিশুর রক্তের উপরে দাঁড়িয়ে সে দাঁত কেলিয়ে বলছে লাল সবুজের ডায়েরিতে নাকি নাম লিখে রাখবে। আরে যে নাম লিখে রাখছে এই শহীদরা, যে নাম রাজপথে লিখে রাখছে নিজের বুকের তাজা রক্ত দিয়ে, সে নাম তুই মুছতে পারবি না ইনু। সে নাম মোছা সম্ভব নয়। তোদের ফাঁসির রায় লিখে গেছে বীর শহীদেরা, রাজপথে লিখে গেছে। সুতরাং এত সহজে না। জুলাইয়ের সাথে যদি কেউ আপোষ করে, সে তার পরিণতিও জুলাইয়ের মতো। কিন্তু সাইদ খান, আপনি নিজেই তো বলছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আপনি দেখছেন না। কিন্তু এই সরকার তো ক্ষমতায়, তারা তো উদ্যোগ নিতে পারে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা দেখছি গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। গণভোট অ্যানাদার ডিসকাশন। জুলাই সনদের কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। জুলাইয়ের আকাঙ্ক্ষা, ওই যে মানিক ভাই বললো না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটি জুলাইয়ের। 71-এরও যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের হচ্ছে একই আকাঙ্ক্ষা। সুতরাং এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণভোট এগুলো জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। জাতীয় নির্বাচন যে হোক, এটিও জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল মনস্টারদের হাত থেকে মুক্তি, মানে বৈষম্য দূর, এবং 3টি বেসিক জায়গা, এই 3টি ছিল মূল দাবি। জি, অসংখ্য ধন্যবাদ আমিরুল মোমিন মানিক। সাইদ খান অনেকক্ষণ বললেন
আপনার কি মনে হয় যে আমরা 24-এর অভ্যুত্থানের পর আমরা দেখলাম, যদি বলি অন্তর্বর্তী সরকারের সময়ও সেবা খাতে প্রায় 12,633 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আবার সেই প্রসঙ্গে যদি বলি, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তিনি বলেছেন, প্রশ্ন করার পর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে তদন্ত করবে দুদক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, স্বাধীন সংস্থা হিসেবে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি এবং বর্তমান সরকারের দুর্নীতিও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি, দুদক। আপনার কি মনে হয় বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীনদের দুর্নীতি খতিয়ে দেখার মতো ক্ষমতা কি দুদকের মতো কমিশনগুলো রাখে কিনা? অনেক ধন্যবাদ এই পর্বে। এখানে বিষয় হচ্ছে যে আমরা জুলাই অভ্যুত্থান করে কি পেলাম, মোটা দাগে এই প্রশ্নটির উত্তর দিয়ে আমি এর ভেতরে প্রবেশ করতে চাই। যে দেখুন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি তা অবিস্মরণীয়। সেই পাওয়াটা কি? সেটা হচ্ছে যে জনগণই শেষ কথা, জনগণই ক্ষমতার নির্ণায়ক। কোনো স্বৈর শাসক চাইলেই যুগের পর যুগ ক্ষমতা থাকতে পারেন না। এই কথাটাই কিন্তু আবারও জনগণ পুনর্ব্যক্ত করলো এবং রক্ত দিয়ে দেখালো বিশ্ববাসীকে যে আমরাই হচ্ছে চূড়ান্ত নির্ণায়ক। আমরা তোমার মসনদ গুড়িয়ে দিতে পারি। আমরা চাইলে, আমরা সঙ্গবদ্ধ হলে আমাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমার সেই সব দাম্ভিকতা, দোর্দণ্ড প্রতাপ মুহূর্তেই হাওয়া হয়ে যেতে পারে। সেটাই আমরা জুলাইয়ে দেখেছি। সুতরাং এর মধ্য দিয়ে যে মেসেজ, সেটা হচ্ছে রাজনীতিকরা এই জুলাইয়ের চিত্র যদি মনে রাখেন যে আমি যখন ক্ষমতার চেয়ারে আসীন হয়েছি তখন আমার পতনও ঘটতে পারে, এবং এই পতনটা কিভাবে ঘটতে পারে? ন্যাক্কারজনকভাবে। যদি আমি জনগণের পালস বা মনের ভাষা না বুঝি, তাহলে আমাকেও হেলিকপ্টার দিয়ে পালিয়ে যেতে হতে পারে। এই ছবিগুলো যদি আমাদের রাজনীতিকদের চোখের সামনে ভাসতে থাকে, তাহলে অন্যায় করার আগে তাদের বুক কাঁপবে এবং হাত কম্পমান হবে, আমি মনে করি। তো সুতরাং জুলাই তো এত বড় একটা শিক্ষা দিয়ে গেছে। এই শিক্ষাটা যারা উপলব্ধি করবে, মনে করি যে তারা বেঁচে যাবে, আর যারা উপলব্ধি করবে না, তারা কখনো না কখনো আবারও আস্থা করে নিক্ষিপ্ত হবে। তো এখন যে বিষয়টি বললেন যে আমাদের স্বপ্ন কখন ফিকে হয়ে গেল, আমাদের স্বপ্ন ফিকে হয়ে গেছে 8 তারিখেই। 8ই আগস্ট 2024-এ আমাদের স্বপ্ন ভেঙে চুরে একদম কাচের টুকরোর মতো হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। যেভাবে সরকার গঠন করা হয়েছে সেভাবে গঠন করার কথা ছিল না। একটা বিপ্লবী সরকার যদি হতো এবং বিপ্লবী কর্মকাণ্ড যদি করা হতো, সাইদ খান ভাই যে বললেন যে খোল নলচে পাল্টে দেবার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে। দায়কার একটা শুধুমাত্র নির্বাচন অথবা একটা গণভোট, এগুলোর জন্য না। মানুষ কি চেয়েছিল? যে খোল নলচে পাল্টে দাও, দুর্নীতি উপড়ে ফেলো, সুশাসন আনো, সবার অধিকার নিশ্চিত করো, ন্যায্যতা নিয়ে আসো, তাই তো? দেখুন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। আমার বাবার সঙ্গে যিনি ছিলেন সন্তোষচন্দ্র বিশ্বাস, তিনি স্পটে শহীদ হয়েছেন। তো আমি সেই জায়গা থেকে বলতে পারি, আমার বাড়িঘর 1971 সালের 25শে মে রাজাকাররা পুড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা যে 71কে বুকে ধারণ করেই তো 24শে রাজপথে নেমেছিলাম। কিন্তু কি হলো? কোটা দিয়ে, মানে কি, মুক্তিযুদ্ধের রং দিয়ে ব্র্যান্ডিং করে আমাদেরকে বৈষম্য করা হলো। আমি 10ই জুলাই 2024-এ ফেসবুকে আমি লিখেছি যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোটা চাই না। কারণ আমার কারণে আরেকজন প্রতিভাবান বৈষম্যের শিকার হবে, এটা মেনে নেওয়া যায় না। আমি সুবিধা পেলাম, এটা সাময়িক। এই যে দেখেন, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম, তা ওই 8 আগস্ট 2024-এই ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার জন্য জুলাই সংগঠকরা যেমন দায়ী, একইভাবে যারা সরকারে ছিলেন প্রত্যেকেরই দায় আছে। এমনভাবে সরকারটা 18 মাস পরিচালিত হলো, মনে হলো যে আমরা হীরক রাজার দেশে চলে এসেছি। অনেক কথা বলতে পারেন, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশার কিছুই হয়নি। আমি একটা কথা বলি, গণমাধ্যম সংস্কারে একটি জায়গায় প্রশ্ন করেছিলাম যে যে আশা আকাঙ্ক্ষা ছিল 8 আগস্টে ধূলিসাৎ হয়ে গেছে, বিপ্লবী সরকার হতে পারতো, হলো না কেন? দায়কার? দায় যারা সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তাদেরই। তাদেরকে কে বাধা দিয়েছে? পুরো জাতি তো প্রস্তুত ছিল, তাদের পাশে ছিল। এত নিরঙ্কুশ সমর্থন এই জাতি আর কবে কাকে কখন দিয়েছে? কোনো নির্বাচিত সরকারও এত সমর্থন, কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পেয়েছে? পায়নি। সেই মুহূর্তে, সেই মোমেন্টামে অসাধারণ কিছু করা যেত। আমরা 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা সফল হলাম। 6, 7, 8, তাই তো? 6, 7, 8 এই 3 দিনেও আমরা নির্ধারণ করতে পারলাম না? আমরা কি এই জাতির ইতিহাস পড়িনি? আমরা কি জানি না যে কোথায় আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারি? তাহলে কেন হলো না? কারা করলো না? কেন এই ধরনের একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা 18 মাস ধরে চালানো হলো? একটা উদাহরণ দিচ্ছি।
সংবাদ মাধ্যমের সংস্কারের জন্য কমিশন করা হয়েছিল। সেই কমিশন অনেকগুলো উদাহরণ সামনে এনেছিল এবং অনেকগুলো সংস্কারের বিষয় উত্থাপন করেছিল। একটা বিষয় আমি শুধু বলি, একটা সংস্কারের বিষয় ছিল যে একজন মালিকের একটা গণমাধ্যম থাকবে, একজন মালিকের একটা গণমাধ্যম থাকবে, এটাই ন্যায্য। এবং আজকে দেখুন যে একজন মালিকের কত গণমাধ্যম এবং গণমাধ্যমগুলো কি জন্য তৈরি হয়েছে। আজকে সাঈদ খানের হাতে কি কোনো গণমাধ্যম আছে? তার হাতে একটা স্যাটেলাইট চ্যানেল থাকার কথা ছিল, আছে? নাই। তিনি করতে পারবেন না। এই সমাজে সেটা সম্ভব না। কেন? কারণ একটা কালো চক্র এই আমাদের সমাজকে এমনভাবে কোঠারবদ্ধ করে রেখেছে যে সেটা সম্ভব না। তাহলে এই তো কালো তাহলে চক্র থেকে অন্তর্বর্তীকালীন বের হওয়ার সরকার উপায়টা কি? বের হওয়ার উপায়টা কি? একটা যদি বাস্তবায়ন ফ্যাসিবাদী করতেন, অর্থনীতি ভাঙি নাই। এই যে দেখুন, ফ্যাসিবাদী অর্থনীতি আমরা ভাঙিনি, বরং যারা বিভিন্নভাবে 17 বছরে ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে তাদেরকে নিয়েই আমরা বসিয়ে রেখেছিলাম। আমি একদম ধরে ধরে বলতে পারবো। না, এখানে আমি সময় নেই, একটা শেষ সময় কথা একদম, বলি জি। যে বাংলাদেশের মানুষ দুই ধরনের, বিশ্বাসঘাতক এবং দেশপ্রেমিক। দিন শেষে দেশপ্রেমিকই জয় হয়েছে। আমি 3টা নাম বলছি। মীর সাদিক, যিনি টিপু সুলতানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন; মীর জাফর, যিনি সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন; একটা নাম যিনি বুক পেতে দিয়েছিলেন, মীর মাসুম, তিনি সৈয়দ নিসার আলী তিতুমিরের সঙ্গে থেকে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, ন্যায় যোদ্ধা হিসেবে তিনি কাজ করেছিলেন। তো দেখুন, আমরা আমাদের এই ব্যর্থতার পেছনে আমাদের মানুষরাই দায়ী, যাদেরকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম তারাই দায়ী। এখন আমি শেষ কথা বলছি, এখন তাহলে কি স্বপ্ন পূরণ হবে না? অবশ্যই পূরণ হতে হবে। এই যে আমরা কথা বলছি, এটাও তো স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা আত্মসমালোচনা। এই কথাগুলো সবার কর্ণকুহরে না পৌঁছলেও দু একজনের কর্ণকুহরে পৌঁছে তো উপলব্ধির দরজায় আমরা কড়া নাড়তে পারবো, এটাই সফলতা। মানে ঘুষ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ সাঈদ খান। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পুশিন নিয়ে আসলে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত পুশিন নিয়ে সে খুবই সোচ্চার এবং পাঠাচ্ছেনও, পুশিন করছেনও, এবং সে বিদ্রুপে বলছেনও যে 5,000 পাঠিয়েছি, 6,000 পাঠিয়েছি, 10,000 পাঠিয়েছি। কিন্তু আবার যদি আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসা মাহবুব তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তাদের কূটনৈতিক যে ব্যবস্থা সেটা চলমান রয়েছে, কিন্তু এখনো তেমন কোনো অগ্রগতি নেই। কিন্তু সেই ফাঁকে আবার 30 জুন দেখলাম শুভেন্দু অধিকারীর জন্য প্রায় 500 থেকে 600 কেজি আম পাঠানো হলো। এটা কেমন কথা যে পুশিন করে এদিকে উদ্বেগ করছে একদিকে, অন্যদিকে আম পাঠিয়ে তাকে আবার খুশি করানো হচ্ছে কি পুশিন না করানোর জন্য? কূটনীতি মানে কিন্তু মারামারি করে না, কূটনীতি মানে কিন্তু কূটনামি করাও না। কূটনীতির কিছু নর্মস আছে, কিছু শিষ্টাচার আছে। এখন শুভেন্দু শিষ্টাচার শুধু বাংলাদেশের পক্ষ না, কেন আমরা তারাও তো মনে করেন কূটনৈতিক টেবিলে তখন তো লাঠি নিয়ে বসে না বা বন্দুক নিয়ে বসে না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলছে, এটা হচ্ছে রেটরিক। আর পৃথিবীতে কোনো পাগল কিন্তু মানে না সে পাগল। হ্যাঁ, কোনো পাগলই কিন্তু মনে করে না যে সে পাগল, সে মনে করে সবাই পাগল, সেই সবচেয়ে সুস্থ। এখন শুভেন্দু অধিকারী যে পাগল, এটার প্রমাণ হচ্ছে সে নিজেই তো বাংলাদেশি বংশোদ্ভূত, তার পূর্বপুরুষ তো বাংলাদেশি ছিল, বরিশালের। তো মাল তো এইটাকে পুশিন করা উচিত আগে, সেটা না করে সে যেটা করছে এটা হচ্ছে বাংলাদেশের উপরে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। এবং এখানে বাংলাদেশের পাগলকে খুশি করবার জন্য কি আম পাঠানো? না, পাগল কেন, আম গত বছরও পাঠিয়েছে, আগের বছরও পাঠিয়েছে। এটা একটা কৃষ্টি, এটা একটা কালচার, সাংস্কৃতিক বিনিময় হয় না। প্রতিবেশী কি বদলানো যায়? প্রতিবেশীর সাথে এই সম্পর্কটুকু রাখতে হয়, এই সম্পর্কটুকু থাকেও। দেখুন, আপনার পাশের ঘরের মানুষের সাথে যদি ঝগড়া হয়, আপনার বাড়িতে ভালো কিছু রান্না হলে কিন্তু আপনি তাকে একটু দিবেন, এটা শিষ্টাচার। হ্যাঁ, এখন এই যে শুভেন্দু এটা করছে, শুভেন্দু কিন্তু নির্বাচিত হবার আগে একটি কথা বলেছে, সেই জায়গাটি ধরে কিন্তু আমাদের এই আলোচনাটি করতে হবে। তিনি বলেছেন যে আমি নিজে গিয়ে বিমানবন্দরে শেখ হাসিনাকে পৌঁছে দিয়ে আসবো। তার মানে শেখ হাসিনাকে পৌঁছাতে প্রাসঙ্গিক করতে পারছে না, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেরাতে পারছে না। এই কারণে কিছু চাষা ভুষা গরিব মানুষকে ঠেলে দিয়ে বাংলাদেশের পায়ে পাড়া দিচ্ছে, যাতে আমরা শেখ হাসিনা প্রশ্নে একটু আমাদের সরকার ব্যাকফুটে যায়। এই জায়গাটি তৈরি করবার জন্য এটি করা হচ্ছে। এ শয়তানি তো আমরা ভালোই বুঝি, এই শয়তানি সরকার বুঝতে পেরেছে দেখেই তো সরকার খুব কৌশলে স্লো অ্যান্ড স্টেডি আগাচ্ছে। মানে প্রথমে আম দিচ্ছে, তারপর আর কিছু দিবে কি? এরপরে আম গাছ দিয়ে দেব। জি, ধন্যবাদ সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিওজে যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, আমিরুল মুমিনিন মানিক সাংবাদিক ও লেখক, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আলোচনা করবার জন্য। দর্শক, আপনারাও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা
জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য। আজকের মতো এই সপ্তাহের মধ্যে আমাদের এই চ্যানেল সংলাপ অনুষ্ঠান শেষ। আগামী রবিবার থেকে বৃহস্পতিবার চ্যানেলে সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেটাতে আগামীকাল অবশ্যই আছে বৃহস্পতিবার, আগামীকালও চ্যানেলে সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার বিদায় নেওয়ার আগে সেই একই কামনা করছি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা নিয়েই আন্দোলন হয়েছিল, 1400 মানুষ শহীদ হয়েছিল, জীবন উৎসর্গ করেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে, সে প্রত্যাশা দেশের মানুষের, এবং সেই প্রত্যাশা পূরণ করবার যাদের কাছে ক্ষমতা আছে তারাই সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে, তারা বেশি কাজ করতে পারবে, সেই প্রত্যাশাও জনগণের আছে। আমরা চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হোক, সেই সাথে যারা জুলাই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।